বাংলাদেশে প্রতি মুহূর্তে আপনি যেটা বললেন না যে কোনটা রেখে কোনটা বলবেন, মানে শ্যাম রাখি না কুল রাখি, মানে এত সমস্যা, এত বিষয় সামনে আসে যে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় না, মিনিটে মিনিটে চাইলে আপনি বদলে ফেলতে পারেন। আপনি শিরোনাম দিবেন একটা, দিতে দিতে শুরু হয়ে যাবে আর এক আলোচনা। এই যে আমরা কথা বলতেছি, এর মধ্যে হয়তো কিছু ঘটে যাচ্ছে যা আমরা এখনো, যেহেতু আমরা এখন নিউজে নাই, আমরা লাইভে আছি। তো আপনি দেখলেন যে এরা রাষ্ট্রপতিকে নিয়ে কত কিছু বলতেছে। এরা একবার বলে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, আরেকবার বলে গুজব। তবে সর্বশেষ খবর যতটুকু জানি তিনি পদত্যাগ করেছেন, তিনি স্বাক্ষর করেছেন। তো এই রাষ্ট্রপতি পদত্যাগ করলেই কি না করলেই কি, তোমার আপনি তো ক্রিটিক, সমালোচক, আপনি এত লোকের সমালোচনা করেন, এই প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনা করেন না কেন? আমরা বন্দি মানুষকে নিয়ে কি সমালোচনা করব? সে একটু মুক্ত হোক, তাকে ফ্রান্সে যাইতে দেন ইউনুসের মতো, তারে আমেরিকা যাইতে দেন, তারপরে তাকে বিবেচনা। কারণ একটা মানুষ যখন জিম্মি থাকে, তার ভালো বিষয়েও আমি কথা বলি না, মন্দ বিষয়েও বলি না, কারণ তার ওই বক্তব্য সে স্থির আছে কিনা সেটা তো আমরা জানি না। কারণ একটা মানুষ টোটালি জিম্মি, সে ছিল আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তাকে এরা রেখে দিয়েছে, সারা জীবন বলে আসলেন জয় বাংলা, তারপর তিনি নিজে মুক্তিযোদ্ধা, ছাত্র জীবনে করছেন ছাত্রলীগ, সেই লোকটা যখন বলে জিয়া আমার নেতা, তারপর আওয়ামী লীগ হ্যান, আওয়ামী লীগ তেন, তো আমি ধরে নিলাম, অনেকে আবার বলছে উনি তো বেঈমান। হতে পারে, আবার উল্টাও তো হতে পারে যে তিনি জিম্মি। কারণ আমার পিছনে যদি, ঘাড়ের উপরে যদি কেউ দাও রাখে, আমার কি করার থাকবে? আমি যত বড় বীর হই না কেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে একটু সুযোগ দিলে, দেওয়ার পরে, সরে যাওয়ার সুযোগ দেওয়ার পরে উনি যদি এই বক্তব্যে স্থির থাকেন, যা যা তিনি এখন বলছেন এই 18 মাসে, 22 মাসে, ইউনুসের 18 মাস আর ভাবির পোলাদের 18 মাস, ইউনুস সহ, আর বিএনপি জামাতের হলো 4 মাস, এই 22 মাস। এখন উনাকে একটু 22 দিন একটু হায়দরাবাদের বাসায় থাকতে দেন, আমার বাসায় থাকতে দেন, তারপরে উনি যদি ওই কথাই থাকেন, তখন আমি তাকে বেঈমান বলি না সেইমান বলি, কি বলি না না বলি, সেটা তখন তব দেখা যায়গা, তখন আমরা বলতে পারবো। কারণ এর আগে তো আমি বলতে পারতেছি না। উনি যদি এখন বেরোয় বলেন যে ভাই আমার জায়গায় তুমি হইলে কি করতা, আমার তো ঘরে বন্দুক রাখছিল, তাহলে আগে এর আমি গালিটা, যেমন ওয়াকার সম্পর্কে বলা যাইতে পারে যে সে বাটপার, সে বেঈমান। কেন? কারণ সে এখনো পাওয়ারে আছে এবং বিদেশে গেছে আসছে, এমন তো না যে সে বিদেশে গিয়ে, সে সমস্যায় বিদেশে গেছে চলে যেত, বা তিনি নিজেই তো সেনা প্রধান, তার ভয় কিসের? তিনি নিজেই তো তক্তা উল্টে দিতে পারেন। সুতরাং ওয়াকার সাহেবের ব্যাপারে কোনো আপত্তি নাই যে আপনি তার বেঈমান, তিনি সবার পাছার নিচে বন্দুক ধরতে পারেন, তারটা ধরতে পারবেন তার নিচে, কারণ বন্দুক তো একমাত্র তার কাছেই, তার পশ্চাৎ দেশে হোক আর ঘাড়ে হোক, বন্দুক তো তার কাছে। বন্দুক তো তারেক রহমানের কাছে নাই, বন্দুক তো জামাত আমিরের, বন্দুক তো চুপ্পু সাহেবের কাছে নাই, বন্দুক তার কাছে। বন্দুক কিন্তু শুধু যে চুপ্পু সাহেবের কাঁধে তা কিন্তু না, তারেক রহমানের কাঁধেও কিন্তু বন্দুক আছে, জামাতের কাঁধেও কিন্তু বন্দুক আছে, যতই কথাই বলেন। কারণ এই সরকার আসলে আদতে কে টিকিয়ে রেখেছে? যেমন এইখানে কে অনুষ্ঠানটা চালাইতেছে? আপনি। এখন একটা স্ক্রিন আপনি হাইড করে দেন, কিন্তু অনুষ্ঠান তো আপনিই চালাবেন, আপনাকে দেখা যাবে না। কাগজপত্র ওয়াকার নাই, কিন্তু বাস্তবে তো সব জায়গায় ওয়াকার। তা না হইলে আমার ভাবির পোলা জামালপুর থেকেও ঘুরে যায়। আমার ভাবির পোলারা গতকাল জামালপুর গিয়েছিল, গিয়ে সেখানে বলেছে মির্জা আজমের হাতে আর জামালপুর দেওয়া যাবে না। আমার ভাবির পোলা বুঝতেই পারে নাই যে মির্জা আজম এখন বাংলাদেশের, জামালপুরের না। আমি শেখ ফরিদি, এই নরাধমি এখন জামালপুরের লোক হয়ে এখন বাংলাদেশ চিনে, বাংলাদেশে শেখ ফরিদি হয়ে গেছি। আর মির্জা আজম নেতা, একটু বুঝার ব্যাপার আছে। ওরা বলছে যে মির্জা আজমের হাতে আর জামালপুর দেওয়া যাবে না। ভাই জামালপুর কি রসগোল্লা বা এমন কিছু যে হাতে দিতে পারবেন ছোট জিনিস নেই, এটা তো বিশাল। ঠিক ঠিক, এটা তো বুঝি নাই। আমার মনে হয় মনে করছে জামালপুরটা চমচম, যার খাইতে দিব না, বা রসগোল্লা বা নই বা মুয়া বা শনপাপড়ির দলা, এটা মনে করছে। কিন্তু ওরা জানে না মির্জা আজম পুরো বাংলাদেশের। শেখ ফরিদি এখন জামালপুরের মধ্যে সীমাবদ্ধ নাই। আর মির্জা আজমের নাম, আসলে মির্জা আজমের নাম বলে আমার জামালপুরে গিয়ে আমার ভাবির পোলারা নিজেদের নামটা একটু প্রচার করলো। ধর চিন্তা করে, এই যে আমি কথা বলতাম, ও যদি মির্জা আজম ভাইয়ের নামটা না নিত, তাহলে আমি ভাবির পোলাদের ঘটনা এখানে বলতাম, ওই জামালপুর ওর মতো কেসকি বান্দির পোলা গেলেই কি, আসলেই কি, না গেলেই কি, ওরকম বহু কেসকে বান্দির পোলা আসে, যায় আসে, এর কোনো ব্যাপার না। মানে আমি হাসি আসলো আমার, যে কালকে যখন সেনাবাহিনী চলে যাবে, আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে। মির্জা আজমের মতো বাঘের যদি খুঁজে না পাওয়া যায়, স্বামী ওসমানের মতো বাঘ সিংহ যদি খুঁজে না পাওয়া যায়, মির্জা আজমের মতো বাঘ সিংহ যদি বাংলাদেশে থাকতে না পারে, তুমি ভাবির পোলা, কেসকি বান্দির পোলা, পেট পোলা, কি যেন নাম, নাহিদ ইসলাম আর সার্জিস মলম, এরা তোমরা বাবা কই থাকবা? আমি তো এই চিন্তাই করে সারতে পারতাছি না। বরং আমার না এদের জন্য করুণা প্রকাশ করতে ইচ্ছা হয়, যে এরা চলে গেলে, আপনি বিশ্বাস করেন, আমি এখন আওয়ামী লীগের লোকজন ভাবি না, আমি ভাবি যারা 32 নম্বর ভেঙেছে, আর এই যে আমার ভাবির পোলারা,
এদের কি পরিণতি হবে, এটা যখন আমি দিব্য চোখে দেখি আমার গা শিউরে ওঠে। এদের কি পরিণতি হবে? আওয়ামী লীগের যাওয়ার জায়গা আছে, এদের তো তাও নাই। কই যাবে এরা? পাকিস্তান যাবে না, আফগানিস্তান যাবে না, আমেরিকা ভিসা পাবে না, কারণ চাপা যতই মারুক আমেরিকা এদের নিবে না। কারণ আমেরিকা বরাবরই যে কুলা দিয়ে নৌকা পার হইলে মাঝি শালা হয়ে যায় তাদের কাছে। আপনারা দেখেন আমেরিকার বন্ধু সাদ্দামের কি পরিণতি, আমেরিকার বন্ধু ওসামা বিন লাদেনের কি পরিণতি, তারপরেও এরা শিখে না। আজ পর্যন্ত যারা আমেরিকার বন্ধু হয়েছে তাদের বরং আমেরিকার যে প্রতিপক্ষ তারাই বরং কোনো না কোনোভাবে টিকে থাকতে পারে। যেমন এই ব্যাপারে কিসিঞ্জার সাহেব বলেছিলেন যে আমেরিকার শত্রু তো বিপদে পড়বেই, কিন্তু আমেরিকার যে বন্ধু সে বিপদে পড়বেই। ওটা বলছে বিপদে পড়বে, আর যে আমেরিকার বন্ধু সে বিপদে পড়বে, এটা আমার কথা না, কিসিঞ্জারের কথা। সেই এত বড় পররাষ্ট্রমন্ত্রী তার কথা শোনেন। এই বাংলাদেশ 5ই আগস্টের পরে এই বাংলাদেশ, পাকিস্তানে কি হচ্ছে, মসজিদে নিজেরাই মরে, নিজেরাই নিজেদের গুলি করে মেরে ফেলে, এক রাজ্যের লোক আরেক রাজ্যের লোকের মেরে ফেলে, মুসলমানেরা মারে। আফগানিস্তানে এই পাকিস্তান হামলা করে, পাকিস্তান হামলা করে, এগুলো তাদের কন্টিনিউ চলতে থাকবে। তো বাংলাদেশটা তো তাদের হাতে চলে গেছে। আজকে রবিনা হোসেন ভাই একটা পোস্ট দিয়েছে যে 2000 কিসের বিপ্লব, 2024-এর 5ই আগস্টের পরে এই দেশটা চলে গেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে, আর চলে গেছে বিহারির বাচ্চাদের হাতে। এটা তিনি পোস্ট দিয়েছেন আজকে, রবিন হাসান প্রকাশক, তিনি এটা লিখেছেন। তো এই কথা তো সত্য। তো এদের কাজটা কি? পাকিস্তানের সাথে যখন আপনি বন্ধুত্ব করবেন, আপনার যদি গাঁজাখোর বন্ধু থাকে, ইয়াবাখোর বন্ধু থাকে, সন্ত্রাসী বন্ধু থাকে, কাজ তো তাই করতে হবে, কিছু না কিছু তো আসবে, তাই না? তো আপনি দেখেন 25 কেজি না 25,000 কেজি মানে 25 টন পপি বীজ আপনি যদি আনতে পারেন বিমানে, তাহলে অন্যান্য জিনিস কি কি চলে আসছে। তারপর এখানে বসে ট্রেনিং দিচ্ছে, প্রায় 9টা নাকি 13টা জঙ্গি আস্তানা করে বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এগুলো ভারত সরকার ইউনূস সরকারকে জানিয়েছিল। তো এগুলো তো আপনি দেখেন মাদ্রাসায় উড়ে যায়, 2 দিন পর শুনি অমুক মাদ্রাসা বম দিয়ে উড়ে গেছে, কয়েক বিদ্যুৎ বিভ্রাট। আমরা জানি যে বিদ্যুৎ বিভ্রাট হলে কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে জানি টেলিভিশন বন্ধ হয়, মানে সবকিছু বন্ধ হয়। আর এদের এনে দেখি বিদ্যুৎ বিভ্রাটে বাস্ট হয়, উড়ে যায়। মানে এখন তো মাদ্রাসাগুলো ট্রেনিং সেন্টার, মাদ্রাসার 2টা কাজে ব্যবহার হয় এখন। একটা হলো মৌলবীদের টাকা কামানোর জায়গা, বলৎকার সেন্টার, আর একটা হলো জঙ্গিবাদের ট্রেনিং। এছাড়া তো মাদ্রাসা কাজ নাই। মাদ্রাসা এখন আর না ইসলাম শিক্ষা দেয় না বিদ্যা শিক্ষা দেয়, 3টা কাজ। আবারও বলি মাদ্রাসার কাজ 3টা। প্রথম হলো তাদের ব্যবসা অর্থনীতি, যারা এটা আয়োজন করে, দ্বিতীয় হলো বলৎকার করে, তৃতীয় হলো সন্ত্রাসী জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। এছাড়া তো মাদ্রাসা কোনো কাজ নাই। আগে কিছু কাজ ছিল, এখন কোনো কাজ। আগে অন্তত মৌলবী বাড়াইতো, এখন তো মৌলবী বাড়ে না। হয় এটা বাড়াবে মুক্তিযুদ্ধ বিরোধী একটা জঙ্গি, না ডাইরেক্ট জঙ্গি। এর মাঝখানে তো মাদ্রাসা থেকে জায়গা নেই, যে যতই গল্প করেন না কেন। আর আমাদের বাংলাদেশের ধনী মানুষগুলো আর আমাদের বাংলাদেশের নেতা যারা, তারা সবাই মাদ্রাসা বানায়, কিন্তু নিজেরা কোনোদিন নিজের সন্তান। আচ্ছা, আমাকে একটা ধনী লোক বলেন, আপনার জানা মতো একজন ধনী লোকের কথা বলেন যিনি মাদ্রাসা তার সন্তানের জীবনে মাদ্রাসায় পড়াইছে? পড়ায় নাই, না পড়াইতে দিবে। এই যে এত পাকিস্তান প্রেম, জীবনে এরা পাকিস্তান যায়, এখন তো পাকিস্তানের ভিসা ফ্রি, যায় না কেন? আফগানিস্তান তো ভিসা লাগে না, যায় না কেন? যাবে কোথায়? ওই যে আপনার ফ্রান্স। আপনি দেখেন এই যে ইউনূস সাহেব, সে ফ্রান্সে গিয়ে থাকে, সে সিটিয়াং গিয়ে থাকে না, তার মাতৃভূমিতে সে থাকে না, ফ্রান্সে থাকে কেন? এই যে প্যানিক ভট্টো আপনার প্রতিবেশী, সেও ফ্রান্সে থাকে কেন? সে এখন বাংলাদেশের হলো গাউস কুতুব হয়ে গেছে। তার নাম শুনলে এখন, তার নামে পানি পড়া খায় এখন জামাতি জঙ্গিদের অসুখ ভালো হয়, জ্বর ভালো হয়, সর্দি ভালো হয়, ঠিক আছে, তাদের পাইলস ভালো হয়। তো সেই পীর বাংলাদেশে আসে না কেন? এত ভালো দেশটা, মানে এই বাংলাদেশ যে এখন ভালো না। এই যে আপনার শিরোনাম কি দিয়েছেন ওটা আলাদা কথা, আপনি ঠিকই বলেছেন শুরুতে যে কোনটা রেখে কোনটা আলাপ করি, শ্যাম রাখি না কোন রাখি। এই বাংলাদেশ এত ভালো, এই বাংলাদেশে এখন আসমান থেকে মান্না সালোয়া পড়ে, আর জমিন থেকে সোনা দানা বাড়ায়, নদীগুলো হয়ে গেছে মধুর নদী, খালগুলো হয়ে গেছে দুধের, আর সাগর হয়ে গেছে মদের সমুদ্র। তারপরেও আমার ভাবির পোলাদের যে পিরানে পীর দস্তগীর ফ্রান্স থেকে আসে না, এই পিনাকি ভট্ট আসে না, তারপরে সে সাংঘাতিক ইলিয়াচ্ছা ওইখানে উবার চালাই খায়, গাড়ি চালাই খায়, বাংলাদেশে ফিরে না, অথবা বাংলাদেশটাই 2জনের দখলে, তারপরেও তারা আসে না। তার মানে কি, বাংলাদেশে কেউ যদি চেয়ারম্যান মেম্বার হয়, পোলারে নিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদে যায়, দেখ তোর পাপ এটা হয়েছে, বা তাদের আত্মীয় স্বজন ইউনিয়ন পরিষদে যায় দেখতে। আর এত বড় ক্ষমতাধর এমপি মন্ত্রী তাদের কথায় উঠে বসে লেপ্রাইট করে। কিন্তু ভাবির পোলাদের যে মামু সাংঘাতিক ইলিয়াস, আর ভাবির পোলাদের যে খালু, হিন্দু খালু, হেদু খালু, পিনাকি ভট্ট দেশে আসে না কেন? আসে না। আমরা তো ঘোষণা দিয়েছি আমরা যাবো ডিসেম্বরে, আমরা নাকি এত খারাপ,
আমাদের পক্ষে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে ডিসেম্বরে আমি আসতেছি। তিনি আসতেছেন মানে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষ যাচ্ছে। তিনি ঘোষণা দিয়েছেন, তার নামে তার ফাঁসির অর্ডার হয়ে আছে, তার সঙ্গীদের ফাঁসির অর্ডার হয়েছে। আমাদের গেলেই নাকি ধরবে, কাটবে, মারবে, খাবে, গিলা পানি দিয়ে খাইয়ে ফেলবে। তারপর আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে সাথে নিয়ে তিনি যাবেন বাংলাদেশে। কিন্তু প্যানিক ভট্ট কেন ঘোষণা দেয় না আসতাছি? সাংঘাতিক ইলিয়াস কেন ঘোষণা দেয় না আসতাছি? তালমে কুস্থ কালা হায়। আবার এদিক দিয়ে ভাবির পোলাদের পাসপোর্ট রেডি, ভাবির পোলাদের জিন্দা ভাবির পোলাদের বউ চলে যেতে চাইতেছে, মুর্দা ভাবির পোলাদের বউ শুনি কেউ লন্ডনে, আমেরিকা, সুইজারল্যান্ড পালানো শুরু করে দিয়েছে। আমরা এটা শুনতেছি। তার মানে কি দেশের অবস্থা ভালো নেই? আমরা যে বলি দেশের অবস্থা এত ভালো, আমাকে কালকে একজন জিজ্ঞেস করেছে যে দেশের অবস্থা ভালো না, এক অক্ষরে এক বাক্যে জানান। আমার বলছে আপনি তো অনেক কথা বলেন, ঘন্টার পর ঘন্টা এক বাক্যে জানান তো। আমি বললাম দেশ যে ভালো না তার প্রমাণ হইলো পাখি বীজ ইলিয়াস আসে না। দেশ যে ভালো না তার প্রমাণ হইলো এই যে পিরানে পীর দস্তগীর, চিঙ্কুবাম, পিনাক ভট্ট আসে না। বলে আপনি তো চমৎকার একটা কথা বললেন যে তাই তো, যদি দেশের অবস্থা আসলেই ভালো থাকতো তাহলে তারা কি বসে থাকতো? কখনোই বসে থাকতো না। কারণ তাদের থেকে ফাঁসিও দিবে না, তাদেরকে তার জামাই আদরে রাখবে। জামাই না শুধু কি একজনের শ্বশুরের আদরে রাখবে, তাও কি জামাতি অফিসে গেলে তিনি প্রধান অতিথি হবেন, তারপরেও আসে না। কারণটা কি? কারণ তারাও জানে দেশের অবস্থা ভালো না। কারণ আপনি জানেন যে আপনার ঘরের মধ্যে আপনি সাপ, বিচ্ছু, কাকড়া, তার স্যাঙ্গা, তাই না, এগুলো রেখে গেছেন। আপনি তো জানেন, তো আপনি তো ওই ঘরে আসবেন না। মানুষের তো কইতেছেন ঘরটা খুব ভালো খুব ভালো, কিন্তু আপনি তো জানেন অনেক কি রেখেছেন। তো ওই যে একটা স্যাঙ্গা, পিঁপড়া, কাকড়া, ওই যে একটু আগে ছবি দেখালেন, এগুলো হলো সিমটম। কিছুদিন পর শুরু হবে, আর উন্মাদ হয়ে যায়। এই বাংলাদেশের মানুষের না সুখে খাইতে ভূতে গেলে, এটা অনেকেরই হয় এরকম। আপনি কি একটা জিনিস চিন্তা করছেন, এই যে ডেটোনেটর দিয়া, কারণ হচ্ছে যে আপনার এই এক্সপ্লোসিভ ডিভাইস বলতে যেটা বুঝায় সেইখানে একদম ঠিকই আছে যে তার থাকতে হবে এবং কোনোটার সাথে সংযোগ থাকতে হবে, যে জিনিসের সাথে সংযোগ থাকতে হবে ওইটা হচ্ছে ডেটোনেটর। এই জিনিস বাংলাদেশে চলে আসছে, এই জিনিস মেট্রো স্টেশনের নিচে পাওয়া যায়। এইটাকে আপনি কি বলেন? এটা বললাম তো, এটা ভয়ঙ্কর সিমটম। এটা তারা একটা এসিড টেস্ট করলো, তারা বুঝাইলো যে ভাব বুঝতেছে কয়দিন পর শুরু হবে। কিছুদিন পরে এই বাংলা ওই যে 64 জেলার 63তে ফুটেছিল না বিএনপির আমলে, হুম হুম 64 না জেলা না, 560টা মডেল মসজিদ হয়েছে না, 600 উপজেলাতে দেখবেন একবার এটা ঘটবে। এরাই ঘটাবে, এরা ঘটাবে। এমনিতেই তো আর ওই ইসরায়েলের রাষ্ট্রদূত বলে নাই যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে। কারণ হামাসিরা কিন্তু খালি, এটা তো আপনি জানেন। নাই, ওই গাজা পুরা খালি, কেউ নাই। তাহলে এরা এখন কই গেছে? বাংলাদেশে আসে নাই, তার গ্যারান্টি কি? এরা যে বাংলাদেশে আসে নাই, তার মধ্যে সরকার কি বলছে? ফিলিস্তিনিদের অনলাইন ভিসা কোনো বিরক্ত করা যাবে না, বলেছে কিনা? তো জি। তারা এখন কোথায় আইতেছে কোথায় যাইতেছে আমরা কেমনে বলবো, কেমনে বুঝি? পাকিস্তানে জাহাজ বইরে বইরে আসতেছে না কিনা তার গ্যারান্টি কি? তবে এই বাংলাদেশটা আসলে অন্ধকারের মধ্যে চলে গেছে, অন্ধকারে ডুবে যাচ্ছে। এবং এটা এমন একটা অন্ধকার, যদি খুব দ্রুতই কেউ দেশের দায়িত্ব না নেয়, শেখ হাসিনা যদি ডিসেম্বরে না আসেন, তাহলে এই দেশটা পুরোপুরি অন্ধকারে চলে যাবে। এবং আমি মনে করি না যে এই